হ্যালো স্টুডেন্টস, এখন আমরা ভেক্টরের প্লেন 2 এর প্রবলেম সলভিং অর্থাৎ এক্সারসাইজ 5B এর 4 মার্কসের অঙ্ক নিয়ে আলোচনা করব, অর্থাৎ শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। তার প্রথম কোশ্চেন যেটা আমাদের বলছে যে দুটি সমতলের সমীকরণ দেওয়া আছে x - 2y + z = 1 এবং 2x + y + z = 8 সমতল দুটির ছেদকগামী একটি সমতলের সমীকরণ নির্ণয় করো। যে সমতলটি এমন একটি সরলরেখার সমান্তরাল যার দিক অনুপাত সমূহ 1 to 1 এর সমানুপাতিক। তার মানে তার ডিআরএস হচ্ছে 1 to 1, এমন একটা সরলরেখার সঙ্গে ওই সমতলটি সমান্তরাল হচ্ছে। তাহলে দেখো, যে দুটি সমতলের ছেদবিন্দুগামী বলেছে, ছেদ সরলরেখাগামী, তাহলে খুব মন দিয়ে শোনো, দুইটি সমতলের ছেদকগামী সমতলের সমীকরণ হচ্ছে এইটা। এটাকে একটু সিম্পল আকারে প্রকাশ করলাম, 1 + 2k × x প্লাস -2, আর এখানে আছে কত না k, তাহলে k - 2 × y প্লাস এখানে 1 আর এটা হচ্ছে k, তাহলে k + 1 × z -1 আর এটা হচ্ছে -8k, মাইনাস কমন নিয়ে নিলে 1 + 8k = 0। একে একটু সিম্পল আকারে প্রকাশ করলাম আমরা। এইবার আমাদের বলা হয়েছে এই যে সমতল, এই সমতল হচ্ছে এই ডিআরএস বিশিষ্ট সরলরেখার সমান্তরাল। তাহলে যদি এই ডিআরএস বিশিষ্ট সরলরেখার সমান্তরাল হয় আর এইটা যদি সমতলের সমীকরণ হয়, তাহলে এর নর্মালের যে ডিআরএস, তাহলে এর যে নর্মাল আর এই সরলরেখা এরা পরস্পরের উপর লম্ব হবে। তাহলে এর নর্মালের ডিআরএস কত? এইটা, 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 আর এর ডিআরএস এইটা। এদের গুণফলের যোগফল = 0 হয়, আমরা জানি। তাহলে যেহেতু সমতলটির দিক এই অনুপাত বিশিষ্ট সরলরেখার সমান্তরাল, সুতরাং এইটা ডট এইটা, এই যে এইটা × 1 প্লাস এইটা × 2 প্লাস এইটা × 1 করলে তার মান 0 হবে। একে সমাধান করলে কে এর মান পাবো, এই কে এর মান নিয়ে এখানে পুট করে দাও, তাহলে আমার ইকুয়েশনটা কমপ্লিট হয়ে গেল। এটা গেল সমতলের সমীকরণ। এখানে একটা সেকেন্ড পার্ট কোশ্চেন বলেছে যে 1, 1, 1 বিন্দু থেকে এই সমতলের দূরত্ব নির্ণয় করো। সেটা আমরা জানি, এটা আমরা আগে শিখেছি। এই 1, 1, 1 পয়েন্টটা এখানে পুট করে দেবো, একে বাম দিকে নিয়ে আসবো, দিয়ে এটা পুট করে দিয়ে যেটা হবে তার মড ডিভাইডেড বাই √, x এর কোএফিসিয়েন্টের স্কোয়ার প্লাস y এর কোএফিসিয়েন্টের স্কোয়ার প্লাস z এর কোএফিসিয়েন্টের স্কোয়ার, যেটা বেরোলো এটাই হচ্ছে এই বিন্দু থেকে ওই সমতলের মধ্যে লম্ব দূরত্ব। এরপরে দেখো 2 দাগের যে কোশ্চেনটা আমাকে বলা হয়েছে। আচ্ছা, 3 দাগের কোশ্চেনটা একদম সেম টু সেম কোশ্চেন। আগে 3 দাগটা দেখে নাও। 3 দাগ যেটা বলেছে দেখো তোমাদের, যে এই দুটি সমতলের ছেদকগামী এবং এই সরলরেখার সমান্তরাল। তাহলে একই কোশ্চেন বলেছে, শুধু এখানে এই সমতল বিশিষ্ট, এই ডিআরএস বিশিষ্ট, এই দিক অনুপাত বিশিষ্ট সরলরেখার সমান্তরাল বলেছিল, আর এই 3 দাগের অঙ্কটায় সরলরেখার সমীকরণটা দেওয়া আছে। তার মানে তার ডিআরএস হচ্ছে 2, 4, 5। তাহলে সরলরেখার যে সরলরেখার সঙ্গে সমান্তরাল বলেছে তার ডিআরএস ওই সরলরেখার সমীকরণ দেখে আমরা বের করতে পারবো। তাহলে ওই ডিআরএস বিশিষ্ট সরলরেখার সমান্তরাল যদি হয়, তাহলে কি শর্ত পালন করে এটা তোমরা এক্ষুনি শিখলে। অর্থাৎ 1 দাগ আর 3 দাগ তোমরা নিজেরা পড়ে দেখবে, ওটা একই অঙ্ক আছে। ওটা 1 দাগটা আমি করে দিলাম, 3 দাগটা তোমরা নিজেরা কমপ্লিট করবে। তো এবার যেটা বলছে 2 দাগের কোশ্চেন, দাগের যে কোশ্চেনটা আমাকে বলা হয়েছে 2x - 2y - z, 2x - 2y - z = 3। এই সমতলের সমান্তরাল সমতল আগে নির্ণয় করে নাও। কী হবে? 2x - 2y - z = k। এইটা হচ্ছে এই সমতলের সঙ্গে সমান্তরাল। এখন আমাকে এখানে বলা হয়েছে এই সমতলের সমান্তরাল
ও সমতলটি থেকে 7 একক দূরত্বে যে সমতলটি অবস্থিত তার সমীকরণ নির্ণয় করতে। তার মানে এর সমান্তরাল সমীকরণ যেটা পেলাম, এই দুটোর মধ্যে দূরত্ব আমাকে বলেছে 7 একক। তাহলে প্রশ্নানুসারে দেখো এই দুটোর মধ্যে দূরত্ব কত, মড অফ d1 মাইনাস d2 মানে 3 মাইনাস কে ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স এর কোএফিসিয়েন্টের স্কোয়ার প্লাস ওয়াই এর কোএফিসিয়েন্টের স্কোয়ার প্লাস জেড এর কোএফিসিয়েন্টের স্কোয়ার, তার মানে নিচে হচ্ছে 3। আচ্ছা, এইটার মান আমাকে বলা আছে 7 একক। হ্যাঁ, এইটার মান আমাকে বলা আছে 7 একক, ঠিক আছে। তো তাহলে দেখো 3 মাইনাস কে তার মড ইকুয়াল টু, এটা 3 7 3 21, তাহলে 3 মাইনাস কে ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 21। তার মানে কে ইজ ইকুয়াল টু, এটা এদিকে নিয়ে গেলে কে হবে, আর এটা এদিকে নিয়ে এলে যদি মাইনাস 21 হয় তখন হচ্ছে একবার মাইনাস 18, আর একটা হচ্ছে মান, আর একটা কে এর মান কত না মাইনাস 21টা প্লাস 21 হয়ে যাবে, তাহলে 24। একটা হচ্ছে মাইনাস 18 আর একটা হচ্ছে 24। অতএব সমতলের সমীকরণ হলো এইখানে যে আছে 2x মাইনাস 2y মাইনাস জেড ইজ ইকুয়াল টু, একটা হবে মাইনাস 18 আরেকটা হচ্ছে 2x মাইনাস 2y মাইনাস জেড। কে এর মান দুটো বেরিয়েছে, তার মানে দুটো ইকুয়েশন পাবো। এখানে কে এর মান দুবার বসাতে হবে, তাহলে এইটা এবং এইটা। এটা গেল আমাদের 2-এর দাগের কোশ্চেন। আর 3-এর দাগ তো আমি এক্ষুনি বললাম। এরপর 4-এর দাগের কোশ্চেন দেখো। দেখো 4-এর দাগের কোশ্চেন যেটা বলছে যে আমাকে বলে দেওয়া আছে যে x/2 মাইনাস ইকুয়াল টু y/3 ইকুয়াল টু z/-6 সরলরেখার সমান্তরাল দিকে পরিমিত 1 - 2 3 বিন্দুটি থেকে x - y + z = 5 সমতলের দূরত্ব নির্ণয় করো। দেখো এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট, তোমাদের এটা খুব ভালো করে দেখতে হবে। যেটা হচ্ছে কি, মনে করো এইটা একটা সমতল, এটা একটা সমতল, এই যে সমতলটা, এই যে সমতলটা দেওয়া আছে, মনে করো এটা হচ্ছে ওই সমতল। আর একটা বিন্দু আমাদেরকে দেওয়া আছে যে 1 - 2 3, মনে করো এটা এ বিন্দু। আমাকে যেটা বলা হয়েছে যে এইটা থেকে যদি এই সমতলের দূরত্ব নির্ণয় করতে দিত, তখন আমরা সবসময় লম্বভাবে দূরত্বটা নির্ণয় করি, এরকম নির্ণয় করি। কিন্তু আমার এরকম দূরত্ব ওরা চায়নি, আমাকে বলেছে এই সরলরেখার সমান্তরালে পরিমিত। তার মানে এইখানে একটা সরলরেখা আছে, তার মানে এইভাবে মাপলে হবে না, দূরত্বটা এইভাবে মাপলে ওরা বলছে হবে না। কি করতে হবে, একটা সরলরেখার সমীকরণ আমাদের দেওয়া আছে, এই যে সরলরেখাটা, এই সরলরেখার সমান্তরালভাবে মাপতে হবে। যেমনভাবে এই সরলরেখা আছে ঠিক তেমনিভাবে এর সমান্তরালে তোমাকে এই সমতল থেকে এর দূরত্বটা তোমাকে পরিমাপ করতে হবে। তার মানে এর সমান্তরালে মাপতে গেলে এই যে লম্ব দূরত্ব বেরোচ্ছিল ওইটা তো হবে না, এই তো বেশি হবে। তা এই দূরত্বটা আমরা কি করে পাবো, খুব মন দিয়ে শোনো। এই সরলরেখার যে ইকুয়েশন দেওয়া আছে, এর সমান্তরাল সরলরেখা এটা, তাহলে এর সমান্তরাল সরলরেখার সমীকরণ আগে আমরা নির্ণয় করব। তো দেখো এই সরলরেখা যে দেওয়া আছে, এই সরলরেখা যে দেওয়া আছে, এই সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করা হয়েছে। সঙ্গে এটা ধরে নেওয়া হয়েছে যে এই সরলরেখাটা 1 - 2 3 বিন্দুগামী। দেখো এর যে সমান্তরাল সরলরেখাটা আমাদের দরকার, সেটা কোন সমান্তরাল সরলরেখা দরকার না, এইটার সমান্তরালে যে সরলরেখাটা এই বিন্দুগামী ওইটাই আমার দরকার। তাহলে এই বিন্দুগামী এই সরলরেখার সমান্তরাল সরলরেখা হচ্ছে x - 1 বাই এর ডিআরএস ইকুয়াল টু, কারণ এর সমান্তরাল তো ডিআরএস তো সেম হবে,
আর শুধু ওইটা এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস অফ সরি এটা ওয়াই হবে, ওয়াই মাইনাস অফ মাইনাস টু, ওয়াই মাইনাস অফ মাইনাস টু মানে ওয়াই প্লাস টু, আর হচ্ছে জেড মাইনাস থ্রি বাই মাইনাস সিক্স। এইটা হচ্ছে এই সরলরেখার সমীকরণ। এখন কথা হচ্ছে এই সরলরেখাটা মনে করি সমতলকে পি বিন্দুতে ছেদ করেছে। কোন বিন্দুতে? মনে করি পি বিন্দুতে ছেদ করেছে। দেখো যদি পি বিন্দুতে ছেদ করে থাকে তাহলে পি বিন্দুটা নিশ্চয়ই এই সরলরেখার উপর অবস্থিত। তাহলে এইটার উপর অবস্থিত যদি পি বিন্দু থাকে তার স্থানাঙ্ক কেমন ধরা হয়? না এটা ইকুয়াল টু টি ধরে নেওয়া হয়। তাহলে এক্স এর মান 2t প্লাস 1, ওয়াই এর মান 3t মাইনাস 2, জেড এর মান মাইনাস 6 প্লাস 3t মাইনাস 6t প্লাস 3। তো ওইভাবে আমরা এটা কে ধরেছি আমি, কে ধরে আমরা বিন্দুটার স্থানাঙ্ক না টি ধরা হয়েছে, সরি এটাকে টি ধরা হয়েছে। আগেরটা কে দিয়ে অঙ্কটা করা হলো না, ওই জন্য এটা কে লেখা হয়ে গেছে, এটা টির মান। তাহলে আমরা এই সরলরেখার উপর অবস্থিত পি বিন্দুর স্থানাঙ্ক 2t প্লাস 1, 3t মাইনাস 2 আর মাইনাস 6t প্লাস 3 এটা ধরে নিলাম। এবার একটা কথা হচ্ছে যদি এই বিন্দুটা এই সমতলের উপরে তো অবস্থিত, কারণ এই বিন্দুটা কি না এই সরলরেখা আর এই সমতলের ছেদ বিন্দু। তাহলে এই বিন্দুটা যদি সমতলের উপর অবস্থিত হয় নিশ্চয়ই সমতলের সমীকরণকে স্যাটিসফাই করবে। তাহলে ওই বিন্দুটা এখানে পুট করে দাও, সমাধান করলে টির মান বেরিয়ে গেল। এই টির মান নিয়ে আমার তো কি দরকার, আমার বিন্দুর স্থানাঙ্ক দরকার। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কি বের করেছিলাম না, পি বিন্দুর স্থানাঙ্ক এইখানে বের করানো হয়েছিল। টির মান সব জায়গায় বসিয়ে দাও, তাহলে টির মান বসিয়ে দিলে আমাদের কি বেরিয়ে যাবে না পি বিন্দুর স্থানাঙ্ক বেরিয়ে যাবে। এখন তোমরা সাধারণভাবেই তোমরা কি করবে, এটাকে সরল করবে। যেমন ভগ্নাংশের যোগ বিয়োগ করা হয়, কিন্তু আমি করিনি কেন, লাস্টে করব ওটা। নির্ণেয় দূরত্ব, তার মানে এখন দেখো পি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি, এর স্থানাঙ্ক তো আমার আগেই দেওয়া ছিল। এই বিন্দু দুটির মধ্যে দূরত্ব যা হবে সেটাই হচ্ছে এই বিন্দু থেকে এই সরলরেখা বরাবর দূরত্ব। কার বরাবর? এই সরলরেখার সমান্তরালে দূরত্ব হবে এপি। তাহলে এই যে পি বিন্দুর স্থানাঙ্ক পেলাম, একে সিম্পলিফাই করলাম না, এখন আমার দরকার এপি। তাহলে এপি কত হবে না, এপি হচ্ছে এই যে এইটা মাইনাস ওইটা, এই যে রুট ওভার অফ এইটা মাইনাস অফ এইটা তার স্কয়ার, এইটা মাইনাস অফ এইটা তার স্কয়ার, এইটা মাইনাস অফ এইটা তার স্কয়ার। তাহলে এখানে দেখো এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, তাহলে 2/7 স্কয়ার, 3/7 স্কয়ার, মাইনাস 6/7 স্কয়ার। তাহলে এটা হয়ে গেল আমার দূরত্ব। একে সিম্পলিফাই করলাম, এক একক হলো। দেখো এটা কেন করলাম দেখেছো, এই যে যোগ বিয়োগটা তোমরা যদি করতে এটা ডবল খাটনি হয়ে যেত। তো এটা ডবল খাটনি করার দরকার নেই, এখানে আমরা সিম্পলভাবে ওটা পেরে যাব। তো এইভাবে নির্ণেয় দূরত্ব আমাদের বেরিয়ে গেল। এটা গেল আমাদের 4-এর দাগের কোশ্চেন। এরপর 5-এর দাগের কোশ্চেনটা দেখো। 5-এর দাগ বলছে যে 1, 1, 2 বিন্দু থেকে r ডট 2y মাইনাস 2j প্লাস 4k প্লাস 5 ইকুয়াল টু 0 সমতলের ওপর অঙ্কিত লম্ব পাদবিন্দুর দূরত্ব নির্ণয় করো এবং অতঃপর লম্ব পাদবিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। তো দেখো এখানে যেটা বলা হয়েছে যে একটা সমতল আছে, এই সমতলের সমীকরণ দেওয়া আছে, আর একটা বিন্দু দেওয়া আছে, এই বিন্দুটা 2, 1, 2 আর এই সমতলটার সমীকরণ এখানে দেওয়া আছে। এই বিন্দু থেকে এই সমতলের যে লম্ব দূরত্ব সেটা আমরা বের করার অন্য একটা ফর্মুলাও শিখেছি। 2i প্লাস j প্লাস 2কে ধরবো, দিয়ে এখানে আর এর জায়গায় পুট করে দেবো, সমাধান করব। আমার হ্যাঁ আর এর জায়গায় পুট করবো, এই 5কে বাম দিকে, 5 তো বাম দিকেই আছে, বাই মড অফ এইটা। ফর্মুলাটা জেনেছো তোমরা যে এই সমতলের উপর এটাকে পুট করবো, যা হবে সেটা উপরে লিখবো মড অফ, আর নিচে হচ্ছে মড অফ এইটা দিলে আমার লম্ব দূরত্ব বেরিয়ে যাবে। কিন্তু এখানে আমরা সেভাবে করলাম না, অন্যভাবে করলাম। তার কারণ কি? কারণ এখানে এই যে লম্ব পাদবিন্দু এই জিনিসটাও নির্ণয় করতে বলা হয়েছে। তার মানে লম্ব পাদবিন্দু জিনিসটা কি না, একটা বিন্দু এ, এখান থেকে এটার উপর যে লম্ব অঙ্কন করেছে, যেখানে ছেদ করেছে বি, এইটাকে বলা হয় লম্ব পাদবিন্দু।
ফুট অফ পারপেন্ডিকুলার। তাহলে ফুট অফ পারপেন্ডিকুলার যেহেতু বের করতে দিয়েছে, ওই জন্য আমরা কি করলাম না এই বিন্দুগামী এবং এই সমতলের উপর লম্ব সরলরেখার সমীকরণ নির্ণয় করলাম। এই বিন্দুগামী এবং এর উপর লম্ব সরলরেখার সমীকরণ আমরা আগে নির্ণয় করলাম। তো এটাকে কার্টেসিয়ান ফর্মে নিয়ে নিলাম, কারণ আমাদের কার্টেসিয়ান ফর্মটা একটু কমফোর্টেবল হয়, আর এটা অলরেডি কার্টেসিয়ান ফর্মে আছে, ওই জন্য আমরা কমফোর্টেবল ফর্মে নিয়ে নিলাম। এইটার জায়গায় এক্স আই ওয়াই জে প্লাস জেডকে ধরে নিলাম, দিয়ে এইটা একে কার্টেসিয়ান ফর্মে সমতলের সমীকরণটা লিখলাম। এখন কোশ্চেন, এই বিন্দুগামী এবং এই সমতলের উপর লম্ব সরলরেখা, এই সমতলের উপর লম্ব সরলরেখার সমীকরণ নির্ণয় করতে গেলে ডিআরএস দরকার। এই ডিআরএস কোথায় পাবো না, এটাই তো হচ্ছে এই সমতলের নরম্যাল। তাহলে এই সমতলের সমীকরণেই তো আছে নরম্যাল 2 - 2 4, এটা হচ্ছে এর ডিআরএস। তাহলে যে সরলরেখার সমীকরণ দরকার 2 - 2 4 ডিআরএস আগে লিখে দিলাম। যেহেতু এই বিন্দুগামী তার মানে x মাইনাস x, এটা হচ্ছে 1 1 2, সরি এটা 1 1 2 আছে, এটা 2 2 1 1 2। তাহলে এই বিন্দু গামী এবং এইটার উপর লম্ব সরলরেখার সমীকরণ হচ্ছে এইটা। এখন এই যে সরলরেখা আর এই যে সমতল, তাদের ছেদবিন্দু যদি পি ধরি, তাহলে পি বিন্দু এই সরলরেখার উপর অবস্থিত। পি বিন্দু যদি এই সরলরেখার উপর অবস্থিত হয়ে থাকে, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কেমন ধরা হবে, 2t + 1 - 2t + 1 4t + 2, এইভাবে ধরা হয়েছে পি বিন্দুর স্থানাঙ্ক। এবার এই পি বিন্দুটা সমতলের উপর অবস্থিত, মানে সমতলের সমীকরণকে স্যাটিসফাই করবে। তাহলে এই পি বিন্দুর যেটা আমরা পেলাম স্থানাঙ্ক, এটা সমতলের সমীকরণে বসিয়ে দেবো। বসিয়ে দিলে সমতলের সমীকরণে যদি বসিয়ে দিই, হ্যাঁ এটাকে অন্যভাবে আমি করেছি না, অন্যভাবে ঠিকই আছে। এটাকে এক্স ওয়াই জেড এর জায়গায় পুট করে দিলাম। এক্স ওয়াই জেড এর জায়গায় পুট করে দিলে আমাদের কি হলো না, সমাধান করলে টির মানটা আমরা পেয়ে গেলাম কত, -13/24। এইবার আমাদের বি বিন্দু স্থানাঙ্ক তাহলে কত হবে না, টির মান এখানে পুট করে দেবো, টির মানটা এইখানে পুট করে দেবো। দেখো পুট করে দিচ্ছি, পুট করে এইরকম রাখবো। যেহেতু এখানে লম্ব পাদবিন্দু স্থানাঙ্কও চেয়েছে, ওই জন্য একে সিম্পলিফাই করেছি পরে, নাহলে এটা না করলেও হবে, আগের অঙ্কে করেছিলাম না। এরপর আমার লম্ব দূরত্ব নির্ণয় করতে হবে। লম্ব দূরত্ব নির্ণয়ের তোমরা নিশ্চয়ই ফর্মুলা জানো। এই বিন্দু থেকে এই বিন্দুর লম্ব দূরত্ব যদি নির্ণয় করতে হয়, তাহলে এটা তো অ্যান্সারটা আমি লিখে দিয়েছিলাম 13/12 √6। এটা অ্যাকচুয়ালি তোমরা যেটা করবে যে এই যে √, এইটা মাইনাস এইটা তার স্কোয়ার, এইটা মাইনাস এটা করলে তো 1 কেটে গেল, তার মানে কি হবে -24, এই যে -2 × 13/24 তার স্কোয়ার প্লাস এইটা -1 তার স্কোয়ার, তার মানে প্লাস 2 × 13/24 তার স্কোয়ার প্লাস এইটা -2, মানে 2 কেটে যাবে, তাহলে -4 × 13/24 তার স্কোয়ার। একে খুব সহজভাবে করার জন্য কি করবে না, এই যে 13/2 এই স্কোয়ারটা ভিতরে ঢুকিয়ে দাও, তাহলে এরও স্কোয়ার হয়ে যাবে, এরও স্কোয়ার হয়ে যাবে, এরও স্কোয়ার হয়ে যাবে, এরও স্কোয়ার হয়ে যাবে। প্রত্যেকটা রাশির সঙ্গে 13/24 হোল স্কোয়ার এটা আছে, তাকে কমন নিয়ে নাও, একদম রুটের বাইরে দিয়ে দাও, তাহলে 13/24 চলে এলো। তাহলে রুটের মধ্যে থাকলো 2 স্কোয়ার 4 প্লাস 2 স্কোয়ার 4 প্লাস 4 স্কোয়ার 16। তার মানে ভেতরে যেটা আসলো 16 4 20 4 24, তার মানে ভেতরে যেটা আসলো কি না 13/24 ইন্টু √24। এই √24 মানে কি না, √24 মানে হচ্ছে 2√6 প্লাস এই 2 আর 24 কেটে গেল, তার মানে হচ্ছে 13/12 √6 একক। এটাই হচ্ছে নির্ণয় লম্ব দূরত্ব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা গেল 5 দাগের অঙ্ক। এরপর নেক্সট অঙ্ক দেখো। 6 দাগের কোশ্চেন বলছে যে r.i + 2j + 3k - 4 = 0 এবং r.2i + j - k + 5 = 0 সমতল দুটির
ছেদকগামী যে সমতল r ডট 5i প্লাস 3j মাইনাস 6k প্লাস 8 ইকুয়াল টু 0 সমতলের উপর লম্ব তার সমীকরণ নির্ণয় করো। তো আমরা আগে এই দুটি সমতলের ছেদকগামী যে সমতল তার সমীকরণ নির্ণয় করতে আমরা জানি, সেটা বের করেছি। আগের একটা সমতল প্লাস ল্যামডা ইন্টু এই সমতল, একে একটু সিম্পলিফাই করেছি। সিম্পলিফাই করার পরে আমাকে এবারে বলেছে এই যে এক সমতলটা এই সমতলের উপর লম্ব। আচ্ছা, যদি এই সমতলটা এই সমতলের উপর লম্ব হয়, তার মানে হ্যাঁ, এক সমতল যদি দুই সমতলের উপর লম্ব হয়, তার মানে এদের নর্মালগুলো পরস্পরের উপর লম্ব হবে। আচ্ছা, তাদের নর্মালগুলো যদি পরস্পরের উপর লম্ব হয়, এটা ইকুয়াল টু 0 হবে। হ্যাঁ, এটা ইকুয়াল টু 0। তাহলে সমতল দুটি যদি পরস্পরের উপর লম্ব হয়, তার মানে দুটি সমতল যদি পরস্পরের উপর লম্ব হয়, তার মানে তাদের যে নর্মাল, এই সমতলের উপর যে নর্মাল আর এই সমতলের উপর যে নর্মাল, সেই নর্মাল দুটো পরস্পরের উপর লম্ব হবে। তাহলে এর নর্মাল কোনটা? এইটা। আর এখানে এই সমতলের নর্মাল কোনটা? এইটা। তাহলে এই দুটো ডট প্রোডাক্ট ইকুয়াল টু 0 হবে। তাহলে এই দুটোকে ডট করলে আসছে এইটা, এইটার মান 0। সমাধান করলাম, ল্যামডার মান পেলাম। এই ল্যামডার মান যদি আমি এখানে পুট করে দিই ল্যামডার জায়গায়, তাহলে আমার সমতলের সমীকরণের সম্পূর্ণ আকার পেয়ে গেলাম। এবারে আমাকে বলা হয়েছে, হ্যাঁ, আমাকে সমতলের সমীকরণই চেয়েছে এখানে, যে সমতলের সমীকরণ নির্ণয় করো। তো এটা গেল 6 দাগের কোশ্চেন। এরপর 7 দাগের কোশ্চেন যেটা বলেছে, দেখো দেখো 7 দাগের কোশ্চেন যেটা বলেছে যে 6, 5, 9, দাগ নম্বর 7, 6, 5, 9 এই বিন্দু থেকে এ বি সি তিনটে বিন্দু দেওয়া আছে। এই বিন্দুগামী সমতলের দূরত্ব নির্ণয় করো। এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব নির্ণয় করতে হবে। আচ্ছা, আগে এ বি সি এই বিন্দুগামী সমতলের আগে সমীকরণ নির্ণয় করব। এ বি সি বিন্দুগামী সমতলের সমীকরণ কি হয় সেটা আমরা জানি, যে তিনটে বিন্দুগামী সমতলের সমীকরণ ডিটারমিনেন্ট অফ y মাইনাস y1, প্রথমে x মাইনাস x1, তাহলে x মাইনাস 3 y প্লাস 1 মাইনাস 1 প্লাস 1 z মাইনাস 2। এরপর কী হবে? এরপর 5 মাইনাস 3 মানে হচ্ছে 2, আর একটা আসছে 2 প্লাস 1 মানে 3, আর একটা আসছে 4 মাইনাস 2 মানে 2, আর একটা আসছে মাইনাস 1 মাইনাস 3 মানে মাইনাস 4, একটা মাইনাস 1 প্লাস 1 মানে 0, আর একটা আসছে 6 মাইনাস 2 মানে 4। তাহলে কি x মাইনাস x1, y মাইনাস y1, z মাইনাস z1, x2 মাইনাস x1, y2 মাইনাস y1, z2 মাইনাস z1, x3 মাইনাস x1, y2 মাইনাস y3 মাইনাস y1, z3 মাইনাস z1, এইটা ইকুয়াল টু 0। এটা হবে তিনটে বিন্দুগামী সমতলের সমীকরণ। তো একে যদি আমরা ডিটারমিনেন্টটা ভাঙি, তাহলে আমরা এর একটা সিম্পল আকার পাবো, সেটা হচ্ছে 3x মাইনাস 4y প্লাস 3z মাইনাস 19 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে সমতলের সমীকরণ, ওই তিনটে বিন্দুগামী সমতলের সমীকরণ। এবার বলা হয়েছে এই বিন্দু থেকে এই সমতলের লম্ব দূরত্ব নির্ণয় করতে। তাহলে দূরত্ব, একটা বিন্দু থেকে একটা সমতলের দূরত্ব কি করে নির্ণয় করা হয়? আগে এই বিন্দুটাকে এখানে পুট করা হবে। তাহলে কি হবে না, 6 3 18 মাইনাস 5 4 20 প্লাস 9 3 27 মাইনাস 19 mod of বাই রুট ওভার অফ এক্সের কোএফিসিয়েন্টের স্কোয়ার প্লাস ওয়াইয়ের কোএফিসিয়েন্টের স্কোয়ার প্লাস জেডের কোএফিসিয়েন্টের স্কোয়ার। তো
তো একে আমরা সিম্পলিফাই করতে পারবো। এটা হচ্ছে 6/√34, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার, এত একক। তাহলে এটা হচ্ছে বিন্দুটি থেকে এই সমতলের লম্ব দূরত্ব। তো এটা গেল 7 দাগের অঙ্ক। এরপর দেখো 8 দাগের অঙ্ক কি বলছে। দেখো 8 দাগের অঙ্ক বলছে যে 3, 2, 2 এবং 1, 0, -1, 3, 2, 2, 1, 0, -1, 1, 0, -1 এই বিন্দুগামী এবং এই সরলরেখার সমান্তরাল সরলরেখার কার্টেসিয়ান ইকুয়েশন নির্ণয় করতে বলেছে। তাহলে এই ধরনের অঙ্ক আমরা আগে করেছি। প্রথমে আমরা এই বিন্দুগামী একটি সমতলের সমীকরণ নির্ণয় করব, যেটা হবে আমাদের 3a × x - 3 প্লাস b × y - 2 প্লাস c × z - 2 ইজ ইকুয়াল টু 0। এইটা হবে আমাদের এই বিন্দুগামী একটি সমতলের সমীকরণ। এইবার এই যে 1 নম্বর সমতল, এইটা আমাকে বলা আছে যে কোন বিন্দুগামী না এক সমতল সরি পেনে কালি শেষ হয়ে গেছে। আচ্ছা, এক সমতল কোন বিন্দুগামী না 1, 0, -1 বিন্দুগামী। তাহলে অতএব যদি এটা এই বিন্দুগামী হয়ে থাকে, এটা 8 দাগের কোশ্চেন, যদি এই বিন্দুগামী এটা হয় তাহলে এই বিন্দুকে স্যাটিসফাই করবে। তার মানে এখানে 1 পুট করে দাও, তাহলে -2a আর এখানে 0 পুট করলে -2b আর এখানে -1 পুট করলে -3c ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। আবার এখানে আমাকে বলা আছে যে এই সমতলটা এই সরলরেখার সঙ্গে সমান্তরাল। তাহলে এক সমতল কোন সরলরেখার সমান্তরাল না x - 1/1 ইকুয়াল টু y - 1/-2 -2 আর z - 2/3 সরলরেখার সমান্তরাল। এটা আগে তোমাদেরকে আমি বলেছি যে কোনো যদি সমতল এরকম থাকে, তার সমান্তরাল সরলরেখা যদি এটা থাকে, তার মানে এর যে নরমাল, এর যে সমীকরণ, এর সমীকরণেই তো এর নরমাল আছে। এর যে সমীকরণে এর নরমাল আছে ABC, তাহলে এর নরমাল হচ্ছে ABC। আর এই সরলরেখার নরমাল কত 1 - 2, 3 1 - 2, 3। তাহলে যদি এই দুটো সমান্তরাল হয় তাহলে এর নরমাল আর এইটা পরস্পরের উপর লম্ব, তার মানে এদের গুণফলের যোগফল ইকুয়াল টু 0। অর্থাৎ আমরা কি পাবো না a - 2b + 3c ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। 3 নম্বর সমীকরণ কি a - 2b + 3c ইকুয়াল টু 0। দেখো 2 ও 3 সমীকরণ থেকে পাই। দেখো 2 আর 3 নম্বর সমীকরণকে আমরা যদি বজ্র গুণন করি তাহলে আমরা a/b/c পেয়ে যাব। এটা আমরা কি পাবো না b/ পাবো 4, c/-1, b/-1 আর c/-2 এটা আমরা পাবো। তার মানে এর মান, বির মান, সির মান পেয়ে গেলাম, এখানে পুট করে দেবো। অতএব 1 হতে পাই। দেখো 1 থেকে কি পাবো, এখানে 4 বসিয়ে দাও, তাহলে 4 × x - 3 প্লাস নয় -1 × y - 2
মাইনাস 2 ইন্টু জেড মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তার মানে এখানে হচ্ছে 4x মাইনাস ওয়াই মাইনাস 2z মাইনাস 12 প্লাস 4 না ভুল হয়েছে প্লাস 2 প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে হচ্ছে 4x মাইনাস ওয়াই মাইনাস 2z ইজ ইকুয়াল টু 6। এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য প্লেন। এটা হচ্ছে কার্টেসিয়ান ফর্মে। এবার আমাকে বলা হয়েছে এর একটা ভেক্টর ফর্মও লিখতে। তো তোমরা কার্টেসিয়ান ফর্ম থেকে ভেক্টর ফর্ম তোমরা ভেক্টর ফর্মে তোমরা কনভার্ট করতে পারবে। তাহলে আর ডট 4i মাইনাস জে মাইনাস 2k ইজ ইকুয়াল টু 6। এটা তোমরা কনভার্ট করতে জানো, সেই জন্য এটা ডিসকাস করলাম না। তো সমতলের কার্টেসিয়ান ইকুয়েশন এটা, আর ভেক্টর ইকুয়েশন হচ্ছে এটা, দুটোই বের করতে বলেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর 9 দাগ যেটা বলছে যে এই যে সরলরেখা দুটি দেওয়া আছে, এই সরলরেখা দুটি একই সমতলে আছে, এটা প্রমাণ করতে হবে। তো দেখো এই সরলরেখাটা স্পষ্টভাবে তোমরা দেখতে পাচ্ছ যে এই সরলরেখাটা এ মাইনাস ডি এ প্লাস ডি এই বিন্দুগামী, এবং এর ডিআরএস কত? এইটা। আবার এই সরলরেখাটা কোন বিন্দুগামী? বি মাইনাস সি বি আর বি প্লাস সি এই বিন্দুগামী, এবং এর ডিআরএস কত? বিটা মাইনাস গামা বিটা প্লাস গামা। এইবার যদি এই দুটি সরলরেখা এক সমতলে থাকে, তাহলে দেখো এই যে এ বি এর ডিআরএস আর এই সরলরেখার ডিআরএস আর এই সরলরেখার ডিআরএস, তাদের যে ডিটারমিন্যান্ট এইটার ভ্যালু 0 বেরোবে। আবার বলছি, দেখো এইটার উপর একটা পয়েন্ট আছে আর এইটার উপর একটা পয়েন্ট, দুটো সরলরেখা আছে। এই সরলরেখার উপর একটা পয়েন্ট, এই সরলরেখার উপর আরেকটা পয়েন্ট। যদি এদের সংযোগ সরলরেখার ডিআরএস আর এইটার ডিআরএস আর এইটার ডিআরএস, এই সবগুলোর ডিআরএসের ডিটারমিন্যান্ট ভ্যালু যদি 0 বেরোয়, তার মানে এই প্রত্যেকটি লাইন, এই প্রত্যেকটি পয়েন্ট এরা কিন্তু কি আছে না সমরেখ থাকবে, সমতলীয় থাকবে, মানে এক সমতলে থাকবে। তাহলে এক সমতলে থাকতে গেলে এ বি এর ডিআরএস আগে বের করতে হবে। তাহলে এ বি এর দিক অনুপাত বের করলাম। কত হবে দিক অনুপাত? না ওইটা মাইনাস এইটা, আর বি মাইনাস এ আর বি প্লাস সি মাইনাস এ প্লাস ডি। তো এইটা বের করেছি। এখন আমরা ডিটারমিনেন্ট অফ এই 3 রকম ডিআরএস পেয়েছি। এইটা একটা ডিআরএস, এই যে এইটা একটা ডিআরএস, আর এই সরলরেখার ডিআরএস আছে এইটা, আর এই সরলরেখার ডিআরএস আছে এইটা। এদের ডিটারমিনেন্ট ভ্যালু আমি বের করেছি। এখানে কিছু কলাম অপারেশন চালানো হয়েছে, কলাম অপারেশনটা আমি লিখে দিয়েছি। এইটার মান সবগুলো কলাম যেহেতু 0 বেরিয়েছে মানে 0, তাহলে যদি এটা ডিটারমিনেন্ট 0 হয়, তাহলে সরলরেখা দুটি তার মানে একই সমতলে অবস্থিত বলে আমরা এটা বলতে পারি। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পেরে থাকো, এটাকে প্রিভিউ করে আরেকবার দেখে নাও, দিয়ে ভিডিও পজ করে অঙ্কটা তুলে নাও। এখন আমাদের এই শর্ট কোশ্চেন অর্থাৎ 4 মার্কের কোশ্চেন কমপ্লিট হলো। এবার তোমাদের যে কনসেপ্ট হয়েছে, এই কনসেপ্ট থেকে তোমরা এমসিকিউ কোশ্চেন আলোচনা করতে পারবে, বা এমসিকিউ কোশ্চেন নিজেরা সবগুলোই সলভ করতে পারবে। কারণ এমসিকিউ কোশ্চেনে যতগুলো কোশ্চেন আছে, ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু ওই যে 2 মার্কসে যা শিখলে ওই রিলেটেড। তাহলে ওইগুলোকে তোমরা যদি পেরে যাও, তাহলে এমসিকিউ তোমরা অবশ্যই পেরে যাবে। তো এইটার পরে তোমরা এমসিকিউ কমপ্লিট করো। এইখানে আমাদের এই অনুশীলনী শেষ হলো, 5B অনুশীলনী। তার সাথে সাথে আমাদের ভেক্টর পুরো কমপ্লিট করা হলো আজকে। এরপর ভেক্টরের এক্সামও হবে। আচ্ছা, তোমরা কিন্তু এখন এইটা কমপ্লিট করার পরে এটা এর সাথে সাথে এমসিকিউ দুটোই কমপ্লিট করে একসাথে ক্লাস ওয়ার্কটা আমাকে সেন্ড করে পাঠাবে, পিডিএফ করে পাঠাবে। একসাথে তোমরা ক্লাস ওয়ার্কটাকে পিডিএফ করে পাঠাবে। ওকে, তো এরপর আমরা অন্য কোনো টপিকে যাব নেক্সট ক্লাস থেকে।
তার সাথে সাথে পুরো ভেক্টরের উপর বিভিন্নভাবে পরীক্ষা নেওয়া হবে, অনেকবার পরীক্ষা নেওয়া হবে। তো তোমরা প্রথম থেকে বাড়িতে রিভাইজ করবে, যাতে এই কোশ্চেনগুলো ভুলে না যাও, বা এই থিওরি, এই সূত্র, ফর্মুলা এগুলো কিছু ভুলে না যাও। এগুলো প্র্যাকটিস করবে, আমি যেদিন সেদিন পরীক্ষা নেব। তো যাই হোক, তাহলে পড়াশোনা করো, ভালো থাকো, ধন্যবাদ।